স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। শুধু তিনিই নন, তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কিনা তা নির্ভর করছে ভারতের উপর। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত তারা কোনো সাড়া দেননি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। তিনি সিআর আবরার নামে পরিচিত। বুধবার সকাল 11টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে তিনি শপথ বইয়ে সই করেন। শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক সিআর আবরারের জন্ম 1952 সালের 17 আগস্ট ফরিদপুরে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1979 সাল থেকে টানা 4 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। রাজধানীর গুলশান 2-এর একটি বাড়িতে মধ্যরাতে দরজা ভেঙে তল্লাশি চালিয়েছে একদল মানুষ। তল্লাশি চালানো ব্যক্তিদের দাবি, বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের। তাদের দাবি, বাড়িটিতে অবৈধ অস্ত্র ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছে, তবে কিছু পাওয়া যায়নি। দরজা ভেঙে বাড়িটি তছনছ করার ঘণ্টাখানেক পর রাত 1:30টার দিকে সেখানে সেনা সদস্যরা যান। গুলশান থানা পুলিশ জানিয়েছে, বাড়িটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর, যার সঙ্গে 20-25 বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে গেছে। ইলিশের উৎপাদন নির্বিঘ্ন করতে অভয়াশ্রমগুলোতে দেয়া 60 দিনের নিষেধাজ্ঞা মানছে না জেলেরা। বরিশালের বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা। নীরব ভূমিকা পালন করছে প্রশাসন ও মৎস্য বিভাগ। ইলিশের উৎপাদন নির্বিঘ্ন করতে 1 মার্চ থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। 30 এপ্রিল পর্যন্ত 60 দিন দেশের 5টি অভয়াশ্রমে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে। বরিশাল সদর উপজেলার চরমোনা ইউনিয়নের জুনাহাট থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম জাঙ্গালিয়া পর্যন্ত 82 কিলোমিটার নদী এলাকা অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে বরিশালের মেঘনা, কীর্তনখোলা, কালাবদর, মাসকাটা, আউরিয়াল খাঁ নদীতে নির্বিচারে চলছে জাটকা আহরণ। প্রতি রাতে প্রায় 18 থেকে 20 বেরেল এই চাপলি এবং ঝাটকা ওই জায়গা থেকে পাচার হয়। ধরা নিষেধ, ঠিক আছে, জেলেরা তো আনে আড়তদারের কাছ থেকে, আমরা আড়তদারের কাছ থেকে কিনি। অভিযান সেটা হচ্ছে 6 ইঞ্চির নিচে, কিন্তু এটা আপনার অভিযান নাই। ঝাটকাটা আগে বন্ধ করতে হবে, কারণ ঝাটকাটার কারণে আমাদের বড় ইলিশগুলো বেশি ধরা পড়তেছে না। অভিযানটা আরো কঠোর হোক, যাতে এই ঝাটকাটা কোনো মতেই জালিয়ারা না ধরতে পারে। জেলায় ৭৯,০০০ জেলের মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৭,০০০। এর মধ্যে ৫৬,০০০ জেলের পরিবারকে দেয়া হবে সহায়তা। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় তাদেরকে সরকারের প্রণোদনা দেওয়া হলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। মাছপোনা কম, জালিয়ারা মনে করেন ঘরে বসে রয়েছে, আমরা বেকার বই রয়েছে। অভিযান চলছে, আমাকে যদি সরকার চাল টাউল বাদ দেয়, একটু আমরা মাই ভালো খাইতে নিতে পারি। সরকার যে জিনিসটা দেয় এটা বন্টন হয় কিনা ঠিক মতন, পাবলিকে পায় কিনা। এই তেল দিলে নুন পায় না, নুন দিলে পায় না, খাইয়া লায়। ধরনের আমাদের পরিবার নিয়ে আমরা বহুত কষ্টে আছি। আমাদের দিন আগে যেরকম ডাইল ভাত খাইয়া মরে গেল, একটু দিন ভালোই চলতে, কিন্তু এখন খুব কষ্টে আছে। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চলছে। আমরা বিশেষ করে নদী, স্থল এবং বাজার, হাট বাজার, আড়ত, প্রতিটি জায়গায় আমাদের অভিযান চলমান আছে। নিষেধাজ্ঞার সময় প্রতি বছর নভেম্বর থেকে জুন পর্যন্ত 8 মাসের মধ্যে 4 মাস প্রতি পরিবারকে 40 কেজি করে সরকারি প্রণোদনার চাল দেওয়া হয়। দীপ্ত, বার্তাকক্ষ। মানিকগঞ্জের সাটুরিয়ায় গড়ে উঠেছে দেশের অন্যতম বড় দুধের বাজার। গোপালপুর বাজারে প্রতিদিন বিক্রি হয় 250 থেকে 300 মণ দুধ। এটি 1 ঘন্টার বাজার নামে পরিচিত।
প্রতিদিন সকাল ৯টায় শুরু হয় গোপালপুর বাজারে দুধ বিক্রির ব্যস্ততা। মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের এই বাজারে 10টা পর্যন্ত চলে কেনাবেচা। ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের রাজৈর বরাইদ, কাকরাইদ, গালা, তিল্লির চর ও নাটুয়াবাড়ি সহ আশপাশের গ্রাম থেকে এই বাজারে দুধ আসে। স্থানীয়রা জানান, গাভী পালন এই অঞ্চলের মানুষের অন্যতম আয়ের উৎস। প্রায় প্রতিটি কৃষকের বাড়িতেই গাভী রয়েছে। বাজার থেকে পাইকাররা দুধ কিনে মানিকগঞ্জ সদর, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। প্রায় 1 ঘন্টায় 200 থেকে 250 মণ দুধ ওঠে। এখানে দুধের গুণগত মানটাই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থাকে। মিনিমাম 2 কোটি টাকা দুধ বিক্রি হয় মাসে। মিষ্টি বানায়, বড় দিকে হয়, ব্যাপারীরা ঢাকা থেকে হয়, সাভার থেকে হয়। দুধের মান ভালো, আমি 2 টাকা গাভী পালি, ঘাসের কোনো অভাব নাই। গবাদি পশুর জাত উন্নয়নে কাজ করায় গোপালপুর এলাকায় এই বিপ্লব ঘটেছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। উন্নত জাতের গবাদি পশু বাংলাদেশে উৎপন্ন হয়েছে, পাশাপাশি দুধ উৎপাদনের একটা বিপ্লব ঘটে গেছে। সাটুরিয়ার উপজেলার আশেপাশের যে গ্রামগুলি আছে, প্রচুর পরিমাণে কাঁচা ঘাস গবাদি পশুকে সাপ্লাই দিতে পারছে। এই সাপ্লাই দেওয়ার পরে এই ঘাসের ফলে এখানে দুধ উৎপাদনটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। গোপালপুর বাজারের আশপাশের 15টি গ্রামের মানুষের আয়ের মূল উৎস এখন দুধ। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কংগ্রেসের যৌথ অধিবেশনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষণে চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক আরোপের বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নেওয়া পদক্ষেপ এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। ট্রাম্পের ভাষণের সময় বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে অতিথি হিসেবে সম্প্রতি চাকরিচ্যুত ফেডারেল কর্মীরা উপস্থিত ছিলেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ডেমোক্র্যাটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জবাব দেবেন এবং যুক্তি খণ্ডাবেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর এলিসা স্লটকিন। গাজা পুনর্গঠনে মিশরের দেওয়া বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত জরুরি শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলা হয়েছে, গাজা পুনর্গঠনে $5,300 কোটি প্রয়োজন হবে। এর জন্য গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রয়োজন হবে না। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি স্বতন্ত্র ও পেশাদার টেকনোক্রেটদের সমন্বয়ে একটি কমিটি গঠন নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে কাজ করছেন। এই কমিটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে সাময়িক সময়ের জন্য মানবিক সহায়তা তদারকি করবে। মিশরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। পাকিস্তানের লাহোরে খেলা শুরু হবে বিকাল 3টায়। ফাইনালে ওঠার মিশনে দু দলের কাছেই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে উইকেট। ব্যাটিংটা গুরুত্ব দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করে সাউথ আফ্রিকা। টুর্নামেন্টে বি গ্রুপের ম্যাচে বৃষ্টির কারণে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়, তবে আফগানিস্তান এবং ইংল্যান্ডকে ভালোভাবেই হারায় তারা। ব্যাটারদের পাশাপাশি দলের বোলাররাও বেশ আস্থাভাজন। তবে বড় বিষয় লাহোরের উইকেট। সন্ধ্যায় ভালো ঠান্ডা পড়ে, তাপমাত্রা নেমে যায় 12 ডিগ্রি নিচে, সাথে থাকে বাতাসও, ফলে টস হতে পারে বড় ফ্যাক্টর। সেমিফাইনাল থেকে বিদায়ের রেকর্ড আমাদের বেশি, তাই বুধবারের ম্যাচ নিয়ে আমরা সতর্ক। আমাদের স্পিনার ভালো, এটা বড় শক্তি। নিউজিল্যান্ড অধিনায়কের কথা, দুবাই এবং পাকিস্তানে ম্যাচ খেলার কারণে উইকেট সম্পর্কে তাদের ভালো ধারণা আছে। তবে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ভালো মানের স্পিনার থাকায় এটাকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। প্রতিপক্ষের ভালো মানের স্পিনার রয়েছে। ফাইনালে যেতে হলে এই বিষয়টা গুরুত্ব দিয়ে খেলতে হবে আমাদের। দিনে এবং সন্ধ্যায় ভিন্ন রকমের আবহাওয়া লাহোরে। খেলোয়াড়দের পারফরমেন্সের চেয়েও বড় বিষয় হয়ে থাকবে উইকেটের চরিত্র। সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড দুটি দলই সমান শক্তিশালী। তার থেকেও বড় মিল, দুটি দলের কেউই বড় ম্যাচে চাপ সামলাতে পারে না। তাই ফাইনালে ওঠার মিশনে যে দল এই চাপটি সামলাতে পারবে, সেই পারবে সেমিফাইনালের বাধা ডিঙ্গাতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 আজ প্রথম রাউন্ডে পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। বেনফিকার ঘরের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা, আর লেভারকুসেনের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 2টায়। এর আগে রাত 12:15টায় ফেয়েনোর্ডের মুখোমুখি হবে ইন্টার মিলান। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সবখানে প্রজাপতি ডানা মেলে উঠছে লিভারপুল। প্রিমিয়ার লিগ শিরোপার প্রায় কাছাকাছি, তবে পুচকো দল প্লাইমাউথের কাছে হেরে হাতছাড়া করেছে এফএ কাপ। কিন্তু শীর্ষস্থানে থেকেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে ওঠে অলরেডরা। প্রতিপক্ষ পিএসজির সাথে 2018-19 মৌসুমে দুবার দেখা হয় লিভারপুলের, যাতে একটি করে জয় পায় দুই দল। চলতি প্রিমিয়ার লিগে সবশেষ 5 ম্যাচে অপরাজিত লিভারপুল, অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 22 ম্যাচ অপরাজিত পিএসজি। বেনফিকা আর বার্সেলোনার লড়াইয়ে সামনে আসবে এবারের আসরে লিগ পর্বের ম্যাচ। 9 গোলের রোমাঞ্চকর ওই ম্যাচে 5-4 ব্যবধানে জয় পায় বার্সেলোনা। ইউরোপিয়ান যে কোনো প্রতিযোগিতায় দুই দলের সবশেষ 10 বারে দেখায় 4 জয় আছে বার্সার আর 2 জয় বেনফিকার। এদিকে ইন্টার মিলানের প্রতিপক্ষ চমক জাগানিয়া ডাচ ক্লাব ফেয়েনোর্ড, যাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে এবারে প্রথম মুখোমুখি হবে ইতালির ক্লাবটি। একই অবস্থা শক্তিশালী জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগার সতীর্থ ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় এবারে প্রথম মুখোমুখি হবে তারা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।